ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের আজ থেকে আমাদের তৃতীয় মাসের প্রথম ক্লাস আজকে আমাদের শুরু, মানে তৃতীয় মাস শুরু হলো। তো আমাদের টপিকটা চেঞ্জ করার কথা, যে আমরা মোটামুটি কিছু লিটারি টার্মস পড়েছি। পোয়েট্রি কয়টা পড়া হয়েছে, পয়েম কয়টা পড়া হয়েছে বলো তো? তিনটা। হ্যাঁ, তিনটা আমরা তিনটা। পড়েছি এবং তিনটা ছিল সনেট, তাই না? সনেট রিলেটেড যে সকল তথ্য, তার সাথে স্ক্যানশন, সাথে হচ্ছে লিটারি টার্মস যেগুলো রিলেটেড ছিল সেগুলো আমরা পড়েছি। তো আজ থেকে আমরা মোটামুটি আরও দুইটা কবিতা পড়বো, যেহেতু আমাদের 20টা কবিতা আছে। তো মোটামুটি আমি 4 চক্রে শেষ করার চেষ্টা করি। সেই 4 চক্রের ভিতরে আমরা প্রথম সার্কেলে আমরা 5টা কবিতা পড়বো, তারপরের সার্কেলে 5টা কবিতা পড়বো, এরকম করে আমরা 4 সার্কেলে 20টা কবিতা শেষ করব, ঠিক আছে? তো আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা নতুন দুইটা লিরিক্স পড়বো, যে দুটো খুবই সহজ। আমি বলেছিলাম কোন দুটো পড়বো, এ বিষয় নিয়ে কথা হয়েছিল গত ক্লাসে, বা তোমরা যারা ছিলে বলো। স্যার বলেছিলেন মনে হয় যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, ওটা পড়াবেন। আচ্ছা, হ্যাঁ, দুইটা লিরিক্স আছে, দুইটা লিরিক্স পড়াবো। হুম, একটা হচ্ছে টু ড্যাফোডিল, আর একটা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, ঠিক আছে? এই যে টু ড্যাফোডিল, কারণ আমরা অলরেডি পড়লাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে অন হিজ ব্লাইন্ডনেস, এবং পড়েছি হাউ ডু আই লাভ দি, তিনটা। এখন আমরা দেখব হচ্ছে টু ড্যাফোডিল, তারপরে হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, কারণ এই দুটা সহজ আছে, ছোট আছে। দেখি যদি আমরা পারি আজকে, যদি দুটো শেষ করতে পারি ভালো, না হলে আগামী দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে প্রথম যে কবিতাটা আমরা পড়ব সেটা হচ্ছে টু ড্যাফোডিলস। হ্যাঁ, সিরিয়ালে আসি, তাহলে সুবিধা হবে। এই কবিতাটা কি কেউ পড়েছে এ পর্যন্ত? না স্যার। না স্যার। আচ্ছা, সমস্যা নেই। কলেজে তো ক্লাস ক্লাস হচ্ছে না, তাই না? জি স্যার, এটা একটা ফুলের ব্যাপারে। হ্যাঁ, এটা একটা ফুল নিয়ে রিলেটেড বিষয়টা। ওকে, তাহলে আমরা প্রথমে টেক্সট পড়ি, তারপরে আমরা দেখি সামারি টামারিগুলোতে কী করা যায়। হুম, তাহলে হচ্ছে টু ড্যাফোডিল। ড্যাফোডিল ফুল কি দেখছো এ পর্যন্ত? জি স্যার। জি আমাদের স্যার। আমাদের দেশে আছে? জি স্যার। আমাদের দেশে কোথায় ড্যাফোডিল ফুল পাওয়া যায় বলা যাবে? স্যার আবার বলেন, আমি শুনতে পাইনি। বলছে আমাদের দেশে ড্যাফোডিল ফুল পাওয়া যায় কোথাও? আমার জানা মতো তো পাওয়া যায় না স্যার। আচ্ছা, তো দেখি ড্যাফোডিল কেমন। ড্যাফোডিল, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। এই যে এই ফুল, হ্যাঁ। আচ্ছা, যদি কেউ স্ক্রিন দেখতে না পারো তাহলে আপাতত লিভ নাও, কারণ কিছু তো করার নেই, কারণ এই সমস্যাটা মনে হয় আমার এই দিক থেকে না। হ্যাঁ, যদি আমার দিকে সমস্যাটা হতো তাহলে হয়তো কেউই দেখতে পাইতো না। কেউ না, পাখিটা কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। এই যে জি স্যার। এই জাতীয় ছোট ছোট ফুল, এটা কি আমাদের দেশে নাই? আমরা অনেক সময় এদিকে বলে থাকি ইয়া ফুল, ওই যে কি জানো, আহ, কচুর, কচু বা এরকম ইয়ার মতো গাছ হয়, ঠিক আছে, নিচে কি জানো ফুলটার নাম আমি ভুলে গেলাম। আমরা বলে থাকি এই যে দেখো এই ফুল, হ্যাঁ, প্রচুর পরিমাণে এটা যখন হয়, ব্যাপক পরিমাণে হয় এই ফুলটা। দেখতে কেমন? কবি তো মোটামুটি এই ফুল দেখেই পাগল হয়ে গেছিলেন, সেটা অবশ্য আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, কিন্তু এখানে ফুলটার ব্যাপারে একটু অন্যরকম কথা বলা হয়েছে। হ্যাঁ, এই যে এই ফুলগুলো, তো এই ফুলের, মানে যে কোনো ফুল, শুধু এই ফুলটা নয়, এই ফুলটা হয়তো কমন একটা ফ্লাওয়ার্স ইন ইংল্যান্ড। সো দ্য পয়েট অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্সড দ্য লাইফ সাইকেল অফ দিস ফ্লাওয়ার। হ্যাঁ, মানে এই ফ্লাওয়ারটা কতদিন থাকে, কতদিনের বয়স ইত্যাদি সম্পর্কে হয়তো তিনি অবলোকন করেছেন। করার পরেই এই ফুলটার উপরে, এই ফ্লাওয়ার্সটার উপরে ডিপেন্ড করে তিনি একটা সুন্দর কবিতা লিখে ফেললেন। হ্যাঁ, a piece of poetry, beautiful piece of poetry, and this poem is mostly related to the transitoriness of human being or any other things. এই পৃথিবীতে কোন জিনিসটা আছে যেটা চিরস্থায়ী হবে? কোন জিনিসটা আছে, এমন কি আছে যেটা চিরস্থায়ী হবে, কখনোই শেষ হবে না?
এরকম কিছু কি আছে আমাদের জানা মতে? বলো। হুম। না স্যার, পৃথিবীটাই তো থাকবে না। হ্যাঁ, মহাবিশ্বই পরিবর্তনশীল। সৃষ্টিকর্তার, আমরা তো বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে, তো সৃষ্টিকর্তা অলমাইটি গড, অলমাইটি ক্রিয়েটার্স, তাই তো, তিনি তার মতো করে তিনি পরিচালনা করেন। সেই হিসাবে কিছু জিনিস আছে হয়তো আমাদের যে পৃথিবীর পৃথিবীর 1 বছর সময় হচ্ছে কত দিন? 365 দিন, তাই তো। কিন্তু সব জি গ্রহ, স্যার। সব গ্রহের কি সময়সীমা একই রকম 365? না স্যার। তাহলে না। গ্রহ অনুসারে কারো হচ্ছে 88 দিন, তাই না? কারো আমাদের থেকে বেশি, কারো আমাদের থেকে বুধের আরো 88 কম। দিন। হ্যাঁ, তাহলে কম বেশি, যেটা সূর্যের খুব কাছাকাছি তার সময়সীমা খুবই মানে অল্প দিন, আর যেটা সূর্য থেকে দূরে তার সূর্যকে প্রদক্ষিণ করতে হয়তো আরও বেশি সময় লাগে, তো সেই হিসাবে তার সময়সীমা আরও বেশি লাগে। তো সেই হিসাবে আমরা হয়তো পৃথিবীর হিসাব করে হিসাব করি, কিন্তু সৃষ্টিকর্তার হিসাবে আমাদের এই হাজার হাজার বছর হয়তো বা তার কাছে আমাদের সেকেন্ডের মতো, না? এরকম হতে পারে না যে আমরা যেটাকে হয়তো 1 কোটি বছর বলছি, সৃষ্টিকর্তার কাছে হয়তো সেটা 1 সেকেন্ডের মতো, নাকি? এরকম হতে পারে কিনা? ঠিক জি একইভাবে স্যার, পারে। মনে করো যে আমরা ভাবি যে আমরা 60 বছর, 70 বছর বা এরকম 100 বছর বাঁচবো, কিন্তু এমনও প্রাণী আছে যে 60-70 বছর বাঁচে না, জাস্ট 5 বছর, 10 বছর। কেউ কোনো ফুল আছে যেটা সকালে দেখাচ্ছে জন্মাচ্ছে, সন্ধ্যা না হতেই শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না এরকম? তাহলে সময়সীমা এক একটা জিনিসের, এক একটা বিষয়ের, তাই তো, এক এক রকম। কিন্তু তারপরেও একটা বিষয় কমন, যেটা হলো যে উই হ্যাভ টু ডাই। আমাদের সকলকেই মরতে হবে, সেটা মানুষ হোক, সেটা কোনো প্রাণী হোক, সেটা কোনো গাছ হোক, এমনকি কোনো জড় বস্তু হোক, তাই না? প্রত্যেকটা জড় বস্তু একসময় ক্ষয়ে যায়। তো ঠিক এরকম একটা থিমেটিক আইডিয়াকে কবি এই সুন্দর একটা ফুলকে বেজ করে তিনি মেনলি তুলে ধরেছেন। আচ্ছা, তোমরা কবিতার এই যে পয়েটের যে লাইফ বা এগুলো যে আমি এখানে দিচ্ছি, এগুলো তোমরা পড়তেছো তো নাকি? অন্যান্য কবিতাগুলো পড়ছো? জি স্যার। হ্যাঁ, একটু পড়বা, জি একটু স্যার। পড়বা। হয়তো তথ্যগুলো তোমাদের সরাসরি এক্সামে কাজে না লাগুক বা লাগুক সেটা জানি না, কিন্তু ওয়ার্ড মিনিং, কমন সেন্স, পয়েটিক লাইফস্টাইল এবং কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি যেগুলো দিব একটু তোমরা পড়ে নিবা। আর তোমাদের বই তো আছেই, বই থেকেও পড়বা। যত বেশি পড়বা তত বেশি তোমাদের ওয়ার্ড স্টক বাড়বে এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা কবিতাটা পড়া শুরু করি। মাত্র 2টা স্টেঞ্জা, ভেরি ব্রিফ বলতে পারি বা শর্ট একটা পয়েম, কিন্তু থিমেটিক আইডিয়ার দিক থেকে এটা খুবই রিচ একটা পোয়েট্রি। ওকে, তাহলে টু ড্যাফোডিল মানে ড্যাফোডিলের প্রতি। আমরা যখন চিঠি লিখি, তাই না, চিঠিতে শেষে কি লিখতে হয় বলো তো? আমরা তো রাইটিং স্কিলস পড়বো আর কি, অ্যাপ্লিকেশন। লিখতে হয়। হ্যাঁ, ওখানে কি থাকে, ওটাকে কি কি বলি আমরা? মানে যাকে দেওয়া হচ্ছে খাম, আমরা খাম আঁকি, তাই না? তারপরে জি। সেখানে হ্যাঁ। ঠিকানা থাকে। একজন হচ্ছে প্রেরক, তাই তো, রিসিভার, তার প্রতি আমরা যখন ঠিকানা লিখি তখন টু দিই। টু মানে হচ্ছে কারো প্রতি, হ্যাঁ, কারো কাছে, এরকম একটা বিষয়। তো এখানে কবি কথা বলছেন কার সাথে, কার প্রতি এই কবিতাটা? ড্যাফোডিল। ড্যাফোডিল। ফুলের প্রতি, সো এই, ড্যাফোডিল ফুলের। হ্যাঁ, তা এখন বলো তো এই বিশেষ নামটা আমাদের কোন লিটারেরি টার্মকে নির্দেশ করছে বলো তো? দিস মেটাফোর। নাও, একজন কবি ড্যাফোডিল ফুলের সাথে কথা বলছে বা ড্যাফোডিল ফুলের কাছে কিছু বলছে। পার্সনিফিকেশন। হ্যাঁ, পার্সনিফিকেশন। হ্যাঁ, দ্য ভেরি ফার্স্ট লিটারি টার্মস কামস টু আওয়ার মাইন্ড ইজ personification, because here daffodil flowers have been given the quality of human being, of interaction between two persons. হ্যাঁ, দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে কথা বলছে, ঠিক একজন যেন শুনছে, একজন বলছে। এখানে ড্যাফোডিল হচ্ছে কি, ড্যাফোডিল ফুল কি এখানে বলো? ড্যাফোডিল হচ্ছে এখানে শ্রোতা, তাই না? শুনছে। হ্যাঁ, হ্যাঁ, সে শুনছে। তো সেই হিসেবে আমরা বলতেই পারি যে ড্যাফোডিল ফ্লাওয়ার এখানে আসলে এক পার্সনিফাইড করা হয়েছে বা পার্সনিফিকেশনের সেন্সটা এখানে আমরা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের কবি হচ্ছেন রবার্ট হেরিক।
fair daffodils, the very first word, this is a kind of address. Address বুঝি আমরা ন্যারেশন পড়েছি না ছোটবেলাতে, মানে এসি জি, স্যার। এসএসসি লেভেলে। এটা হলো ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস মানে হচ্ছে কি কাউকে অ্যাড্রেস করা, কাউকে কোনো কিছু বলে ডাকা। তাই তো এখানে কবি কি বলে ডাকছে? ফেয়ার ড্যাফোডিলস, মানে হে সুন্দর, হ্যাঁ, ড্যাফোডিল ফুলগুলো। তাহলে এদিকে তিনি কি বলে টার্ন করেছেন বলো? বিশেষ Fair ফেয়ার, daffodils. তাই তো? ফেয়ার, দ্য ভেরি অ্যাডজেক্টিভ, হ্যাঁ, দ্য কোয়ালিটি অফ দ্য ফ্লাওয়ার্স ইজ ফেয়ার, দ্যাট দে আর ভেরি বিউটিফুল। বাট ফেয়ারনেস ইজ অলওয়েজ পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ, এটা আমাদের কাছে একটা পজিটিভ সেন্স দেয়। কিন্তু ঠিক তারপরেই কবি একটা মানে ঠিক তার বিপরীত শব্দ ইউজ করেছে। সৌন্দর্যের সাথে কি দুঃখ, বেদনা এগুলো জড়িত, নাকি আনন্দ, ভালো লাগা, ভালোবাসা এটা জড়িত? কোনটা? আনন্দ, ভালো হ্যাঁ। লাগা এগুলো। কিন্তু এখানে কবি ফেয়ারটাকে বলেই তিনি যেন এটাকে একটা ফয়েল হিসেবে ইউজ করলেন, মানে ফেয়ারটা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে তার সেন্সটা কতখানি ডিপ। দ্য ফেয়ার ড্যাফোডিলস উই উইপ, উইপ মিন্স কান্না করা। হ্যাঁ, কান্না করা, তাই তো? মানে এটা হচ্ছে সজোরে চিৎকার করে কান্না নয়, তাই তো? মানে খুব গভীর বেদনা নিয়ে, মনোকষ্ট নিয়ে চোখের জল ফেলাটাকে হচ্ছে উইপ। তাহলে উই উইপ, আমরা কাঁদি। কেন কাঁদি? হোয়াট ইজ দ্য রিজন? টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, যে তুমি এত তাড়াতাড়ি চলে যাও, এইটা দেখেই তো আমাদের কান্না পাই। তার মানে তুমি এসেছো, তুমি আমাদের সাথে থাকবা, বসবা, গল্প করবা, না তুমি দেখা দিয়েই চলে যাচ্ছ, এটা কেমনে হয়? হ্যাঁ, সো উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন। হেস্ট অ্যাওয়ে মানে কি? খুব তাড়াতাড়ি চলে যাওয়া। হেস্ট, অনেক তাড়াতাড়ি তুমি দূরে সরে যাচ্ছ, চলে যাচ্ছ, এইটা দেখেই আমাদের কষ্ট হয়। সো হোয়াট ইজ দ্য রিজন অফ গেটিং পেইন? বলো, কারণটা কি? তাড়াতাড়ি চলে কারণ যাওয়া। সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। শর্ট এক্সিস্টেন্স। এখানে চলে যাওয়া মানে কি? মানে হেঁটে চলে যাওয়া বোঝাচ্ছে, নাকি আসলে মারা যাওয়া বা ফেড হয়ে যাওয়া, এটাকে বোঝাচ্ছে? কোনটা? মারা যাওয়া বা fade হয়ে এখানে তাহলে হেস্ট মানে হচ্ছে, হেস্ট রেফার্স টু দ্য ডেথ অথবা ডিস্ট্রাকশন অর দ্য ফেড, হ্যাঁ, নেস অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স। তাই তিনি আবার তুলনা করে বলতেছেন অ্যাজ ইয়েট, যেখানে এখনো পর্যন্ত, মানে তুমি এত তাড়াতাড়ি চলে যাও ঠিক এরকম যে যেখানে এখনো পর্যন্ত দ্য আর্লি রাইজিং সান, যে সানটা খুব সকাল সকাল ওঠে, সেও এখনো হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, সে এখনো দুপুর পর্যন্ত পৌঁছায়নি, গড়ায়নি। তাহলে সূর্য কখন ওঠে ঘুম থেকে? সকাল সকাল ওঠে না দেরি করে ওঠে আমাদের মতো? সকাল সকাল। মানে খুব আর্লি ওঠে, নাকি? আর্লি মানে সকাল সকাল বলতে আমরা জানি খুব আগে আগে। সো দ্য সান ইজ বিং রেফার টু অ্যান আর্লি রাইজার। সান হচ্ছে এখানে আর্লি রাইজার, যে সকাল সকাল উঠেছে, সে তো আমাদের আগেই দুপুরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেই এখনো দুপুরে পৌঁছায়নি। অথচ তুমি বলতেছো গুড বাই, আমি থাকতে পারছি না তোমাদের সাথে। এটা বললে কি হয়? তুমি আসছো, তুমি আমাদের সাথে থাকবা, একটু এনজয় করবা, তারপরে না আমরা সময় যখন আর ভালো লাগবে না আমরা টাটা বাই বাই দিয়ে দিব। কিন্তু এখনো সূর্যই যেখানে দুপুর পর্যন্ত পৌঁছায়নি, আর তুমি সকালবেলায় চোখ মেলে তাকিয়েই কিছুক্ষণ পরেই বলতেছো আমি চলে যাব, এটা দেখে তো আমাদের খুব কষ্ট লাগছে। তুমি তোমার জীবনটা এত ছোট, তুমি শেষ হয়ে যাচ্ছ, আমরা এটা মেনে নিতে পারছি না। সো দিস ইজ দ্য রিজন অফ দ্য crying or weeping of the poet. So the poet is saying or requesting the daffodil flowers, please stay, থাকো থাকো, কিছুক্ষণ থাকো। আরজিটা কেমন? আরজিটা কি খুব দুর্বল না খুব শক্তিশালী আরজি? বলো, রিকোয়েস্টটা কেমন? স্ট্রং রিকোয়েস্ট? স্ট্রং রিকোয়েস্ট। গেস্টটা অনেক সময় গেস্ট আসলে পরে আমরা বলি তো থাকেন না, খেয়ে দিয়ে যায়েন। এখন এই থাকেন না, খেয়ে দিয়ে যায়েন কথার ভিতরে বোঝা যায় থাকতে বলছে নাকি যেতে বলছে, নাকি? থাকতে বলছে নাকি যেতে বলছে সেটা কথা বোঝা যায়। তাই এরকম এইখানে কথা দেখে মনে হচ্ছে দ্য পয়েট ইজ স্ট্রংলি রিকোয়েস্টিং দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স টু স্টে। কতক্ষণ পর্যন্ত থাকতে বলছে? আনটিল দ্য হেস্টিং ডে, যত মানে
যতক্ষণ না পর্যন্ত এই দিনটা, যে দিনটাও তাড়াহুড়ো করতেছে শেষ হয়ে যাওয়ার জন্য, সেই দিনটা যতক্ষণ না পর্যন্ত হ্যাজ রান, শেষ হয়ে যাচ্ছে, তাহলে দিনটাও যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে অন্তত ততক্ষণ পর্যন্ত থাকো। তারপরে না হয় বাট টু দ্য ইভেন্ট সং, অন্তত সারাদিন না হোক, সারা রাত না হোক, অন্তত সন্ধ্যা যে সঙ্গীত, আমরা বলতে পারি মনে করো নামাজ, আমরা বলতে পারি প্রার্থনা, আমরা বলতে পারি প্রেয়ার, তাই না? প্রত্যেকটা ধর্মেই নিশ্চয়ই সন্ধ্যার সময় একটা প্রার্থনার ব্যাপার আছে, তাই না, নামাজের ব্যাপার আছে। তো এরকম হয়তো কবি বলতে চাচ্ছে অন্তত ইভিনিং সং পর্যন্ত বা সন্ধ্যা সঙ্গীত যেটা আমরা গডের জন্য করি সেটা পর্যন্ত তো আমরা অন্তত তুমি থাকো। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, তারপরে না হয় একসাথে প্রার্থনা করে উই উইল গো উইথ ইউ অ্যালং। গো অ্যালং মানে কি একসাথে যাওয়া, তারপরে না হয় আমরা সকলেই তোমার সাথে চলে যাব। তারপরে না হয় একসাথে আমরা চলে যাব সন্ধ্যা প্রার্থনা করে, নামাজ পড়ে, তারপরে না হয় তুমি আমি সকলে মিলে একসাথে আমাদের গন্তব্যে চলে যাব। কিন্তু তা না, সন্ধ্যা কেন, দুপুরই হয়নি এখনো, সূর্য পর্যন্ত দুপুর গড়ায়নি, আর তুমি বলতেছো যে আমার টাইম শেষ, আমাকে চলে যেতে হবে। এই কথা শুনে কি ভালো লাগে? ভালো লাগে না, হ্যাঁ? তো এই জন্য কবি খুবই কষ্ট বা দুঃখ পাচ্ছেন। আচ্ছা, তাহলে কি বুঝতে পেরেছো এখানে? তাহলে সবচেয়ে বড় ব্যবহারটা কি এখানে? পার্সনিফিকেশনের ব্যবহার, না? এবং এখানে টোনটা কেমন, মানে কবির মানে যে কথাগুলো বলেছেন খুব আনন্দের, না? আমরা আনন্দ পাচ্ছি কবিতাটা পড়ে, উই আর ভেরি হ্যাপি। জি স্যার। আনন্দ, জি স্যার। আনন্দ পাচ্ছি। হাই হাই, না না স্যার। স্যার, হ্যাঁ আনন্দ হচ্ছে কবিতাটা পড়ার পর আমাদের। হতাশা থেকে না না তাহলে কেমন হচ্ছে? হতাশা প্রকাশ করছে। হ্যাঁ, একটু দুঃখ, হতাশাও বলবো না, ঠিক বলবো কি, এক ধরনের দুঃখ বোধ কাজ দুঃখ। করছে। হ্যাঁ, এটা দুঃখটা শুধু ড্যাফোডিল কি ফুলের জন্য নাকি, নাকি আমাদেরও জন্য, যে আমরাও চলে যাব? শেষে কবি একটা হিন্টস দিচ্ছে না যে মানুষের জন্য, হ্যাঁ আমাদের জন্য। ইউ অ্যালং, আমরাও একসাথেই যাব, তাহলে শুধু তুমি না আমরাও যাব। আচ্ছা, এটা একটু পড়ো দেখি, এই অংশটুকু সবাই মিলে একটু পড়ো। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে একটু পড়ে স্যার পড়ো দেখি। কোন অংশটুকু পড়বো একটু মুখে যদি বলতেন, কারণ আমি তো এই স্ক্রিন যে। দেখতে পাচ্ছি না। মুখে যদি তুমি স্ক্রিন দেখতে না পারো তাহলে তুমি বুঝতে, কারণ এটা তো বইয়ে নাই মনে হয়, জানি না। তুমি এক কাজ করো, তোমার কাছে বই আছে? জি স্যার, আমি হ্যাঁ, বই নিয়েই বসছি। বইয়ের যে প্যারাফ্রেজটুকু আছে এই অংশের, এই ফার্স্ট প্যারাগ্রাফের মানে স্ট্যাঞ্জার যে প্যারাফ্রেজটুকু আছে সেই প্যারাফ্রেজটুকু পড়ো, দিয়ে বোঝো যে আমি যেটা বললাম সেটা বুঝছো কিনা, ঠিক আছে? স্যার হয়তো নেটওয়ার্কের কারণে দেখা যাচ্ছে না স্ক্রিনে, আমারও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা নেটওয়ার্কের জন্য হতে পারে, একটু বই থেকে পড়ে নাও। পড়েছি স্যার। আচ্ছা, যদি কারো সমস্যা থাকে বলো, তারপর আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাতে চলে যাই। স্যার একটা প্রশ্ন করব? ইয়েস। স্যার এখানে হ্যাস্টিং দিয়ে দিয়ে কি বোঝানো হয়েছে? হেস্ট মিন্স টু ডু এনিথিং কুইকলি, তাড়াতাড়ি। হেস্ট অ্যাওয়ে মানে হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়া বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? মানে যে দিনটা তাড়াতাড়ি চলে যায়। হেস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি করা। দেখো, দেখো, এক্সেসিভ স্পিড আর আর্জেন্সি অফ মুভমেন্ট আর অ্যাকশন আর হারি, হ্যাঁ, হারি আপ বলি না আমরা, তাড়াতাড়ি করা, হেস্ট। দেখো, হেস্ট, হ্যাঁ, হেস্ট। হেস্ট। ওকে, সো উই ক্যান গো টু দ্য নেক্সট স্ট্যাঞ্জা। যেতে পারি তো নাকি?
Yes, sir. ওকে, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদের আসলে সময়টাই কম। অ্যাজ ইউ, এবার কবি এতক্ষণ ধরে কবি কাকে নিয়ে কথা বললো? ড্যাফোডিল ফ্লাওয়ারকে নিয়ে কথা বললেন। হ্যাঁ, সব কিছু বেস ছিল হচ্ছে ড্যাফোডিল ফ্লাওয়ার, সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ, অতএব তুমি একটু থামো, থাকো, ইত্যাদি ইত্যাদি। এখানে একটু ইঙ্গিত দিয়েছিলেন যে আমরাও না হয় তোমার সাথে যাব, তাই তো, আমরা তোমার সাথে যাব, সমস্যা কি? কিন্তু এখানে তিনি সরাসরি বলে ফেললেন যে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদেরও তোমার মতোই থাকার খুব কম সময় রয়েছে। অ্যাজ ইউ, তোমার মতোই। এটা কোন ধরনের লিটারেরি টার্মস বলো? Simile, sir. সিমিলি, ইয়েস। উই হ্যাভ অ্যাজ শর্ট অ্যাজ আ স্প্রিং, দেখো এ লাইনেও সিমিলি, এ লাইনেও সিমিলি, ঠিক কেমন শর্ট? প্রথমে বললো তোমার মতোই শর্ট, তারপরে বললেন তোমার মতো শর্ট বলে তিনি আবার বলতেছেন স্প্রিং যেমন শর্ট Spring এর মতো। তেমনি। তাহলে স্প্রিং ঋতু কি নির্দেশ করে বলো তো? বসন্ত। ও হ্যাঁ, স্প্রিং না, মানে স্প্রিং তো অবশ্যই বসন্ত, কিন্তু এটা কেমন দিন নির্দেশ করে আমাদের কাছে? আনন্দের, সুখের, হ্যাঁ, রোমান্টিক একটা দিন, তাই তো, এরকম একটা বিষয়, মানে খুবই উপভোগ্য একটা দিন। তাহলে যত উপভোগ্য জিনিস তত শর্ট টাইম। তাই বলতেছে আমাদের জীবনটাও স্প্রিংয়ের মতো, হয়তো কিছুদিন এটা আমরা উপভোগ করতে পারি, তারপরে স্প্রিংয়ের মতোই আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সুখের দিনগুলো আসলে অল্প দিন হয়, হ্যাঁ, দুঃখের দিনই বেশি। আর মূল কথা আমরা যদি আরও বলি, আসলে সুখের দিন বলে কোনো দিন নাই, এটা হচ্ছে জাস্ট কষ্টটা কম বেশি। কারণ সুখের আশা করা মানেই বোকামি, এতে দুঃখটা বেশি বড় মনে হবে। তাই বলছে উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং অ্যাজ কুইক আ গ্রোথ টু মিট ডিকে, আর আমরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছি। হ্যাঁ, অ্যাজ কুইক আ গ্রোথ, ঠিক, আমরা খুব দ্রুত বেড়ে উঠছি। কিসের জন্য? টু মিট ডিকে অ্যাজ ইউ অর এনিথিং, তোমার মতোই, তুমি যেমন খুব সকাল সকাল বেড়ে উঠছো, বেড়ে উঠে দুপুর না হতেই ডিকে হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, অথবা পৃথিবীর যে কোনো কিছুই, যে সবাই খুব দ্রুতই বেড়ে ওঠে, দিয়ে আস্তে আস্তে ডিকের সাথে মিট করার জন্য তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, ডিকে মানে কি? ধ্বংস নাকি মৃত্যু, পতন। পতন। তা আমরা যত তাড়াতাড়ি বেড়ে উঠছি তত তাড়াতাড়ি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক তোমার মতো। দেখো সিমিলির ব্যবহার তিনটা রয়েছে এখানে, তাই না? ফার্স্ট লাইনে এখানে সিমিলি, সেকেন্ড লাইনে এখানে সিমিলি, এখানেও সিমিলি। দেখো অ্যাজ কুইক আ গ্রোথ টু মিট ডিকে অ্যাজ ইউ অর এনিথিং, যে কোনো কিছু পৃথিবী। অতএব there is nothing else on this earth which is permanent. Everything is for some time, so for transient time, and we have to go earlier or later. আগে না হয় পরে আমাদেরকে যেতেই হবে। সুতরাং কবি এবার এতক্ষণ ধরে মৃত্যু নামক কোনো কথাই শব্দ তিনি ইউজ করেননি, কিন্তু এখানে এবার তিনি সরাসরি বলে ফেললেন উই ডাই অ্যাজ ইয়োর্স আওয়ার ডু, তোমার সময় যেমন শেষ হয়ে যায়, তুমি যেমন চলে যাও, তেমনি আমরাও মারা যাই। শুধু মারাই যায় না, অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, এবং শুকিয়ে যায়, লাইক দ্য সামার্স রেইন অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিং ডিউ। তাহলে কিভাবে শুকিয়ে যায় আমরা? বলো, সামার্স রেইনের মতো করে। বৃষ্টি। হ্যাঁ, সামার্স রেইন কেমন? যে খুব গরম, মানে মাটি খুব মানে তাপ হয়ে আছে, তাই না, গরম হয়ে আছে, এই সময় যদি বৃষ্টি পড়ে কতক্ষণ লাগবে সময় শুকিয়ে যেতে বৃষ্টিটা? বলো, অল্প সময়। তাহলে বৃষ্টি হলো খুব। হ্যালো আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। একটু মিউট রাখো গো, হ্যাঁ একটু মিউট রাখো, যাদের বাইরে কথা হচ্ছে আশেপাশে। আচ্ছা, তাহলে হচ্ছে আ ড্রাই অ্যাওয়ে লাইক টু দ্য সামার্স রেইন, ঠিক সামার্স রেইনের মতো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। অথবা তিনি সামার্স রেইন বলার পর আরো বিষয়টাকে আরো গভীর বলার জন্য বলছেন কি, অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ, অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ। সো মর্নিংস ডিউ, সকালের শিশির কতক্ষণ থাকে? রোদ ওঠার সাথে। হ্যাঁ, রোদ ওঠার সাথে সাথে গাছের পাতাতে, ঘাসের উপরে কি সুন্দর চকচক করতেছিল, হ্যাঁ, পার্লের মতো, মুক্তার মতো চকচক করতেছিল। কিন্তু সূর্য উঠলো, অমনি তারা হারিয়ে গেল। তাহলে বৃষ্টি হলো, অথচ বৃষ্টি আর দেখতেছি না, শুকিয়ে গেছে। সকালে শিশির ছিল, সূর্য উঠলো, শিশিরগুলো গেল কই? আর নেভার, নেয়ার টু বি ফাউন্ড এগেইন, নেয়ার টু বি ফাউন্ড এগেইন, যেগুলো আর কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে আমরাও মারা যাই এবং শুকিয়ে যাই।
আমাদেরও আর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সে পৃথিবী যদি কোটি 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 বছর আবার আসুক, সৃষ্টি হোক, এই আমি আর কখনোই পৃথিবীতে আসবো না। আসবো কি আমি অবস্থায়? বলো, সৃষ্টিকর্তা অন্য রূপে পাঠাতে পারে, অন্যরকমভাবে দেখতে পারে বিভিন্ন বিশ্বাস অনুসারে, কিন্তু আমি বলে যে জিনিসটা এখন আছি এই হিসাবে কি আর কখনোই আসা যাবে? বলো, না স্যার। আর না, কোথাও খুঁজে কখনোই পাওয়া না। যাবে না, আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই ছোট্ট জীবনে কিসের এত অহংকার, কিসের এত চালাকি? হ্যাঁ, তাই সেই কবি ছোট্ট একটা ফুল দিয়েই আমাদেরকে একটু আঁচ করাচ্ছে, হ্যাঁ, যে দেখো যে উই অ্যাকচুয়ালি আর গেস্টস অন দিস আর্থ। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা একটা গেস্টের মতো। উই হ্যাভ বিন হেয়ার জাস্ট ফর ফিউ মোমেন্টস। আমরা হয়তো এই পৃথিবীর হিসাবে আমরা 60 বছর 70 বছর বাঁচছি, কিন্তু বুধের হিসাবে কতদিন বাঁচবো বলো তো? বুধে গেলে পারে 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, নাকি আরো কমে যাবে? না স্যার, কমে। নাকি আরো বেশি হয়ে যাবে? কোনটা? তার অনুসারে আসলে বেশি বয়স হবে, কিন্তু যদি বৃহস্পতিতে যাই সেই হিসাবে আরো কম সময় হবে। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, তাই বলতেছে আর সৃষ্টিকর্তার হিসাবে গেলে আমরা তো পিঁপড়ার মতো। হ্যাঁ, এই মহাবিশ্বে, হ্যাঁ, পৃথিবীটাই ছোট, বালুকণার মতো এই মহাবিশ্বে। হ্যাঁ, সেক্ষেত্রে হাজারো কোটি 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 নক্ষত্রের ভিতরে এই পৃথিবী নামক একটা গ্রহ, হ্যাঁ, সেটাতেই আমরা মানুষেরা এত অহংকারী। তাহলে এই মহাবিশ্বের অবস্থা চিন্তা করলে আমরা সেই অনুপাতে কি বলো, সেই অনুপাতে আমরা এই বৃষ্টির সাথে বা শিশিরের সাথে তুলনা করা ছাড়া আর কিছু তো থাকবে না, তাই না? কারণ এই তুলনায় আমরা কিছুই না। কিছুই না। হ্যাঁ, তাহলে সেই হিসাবে ভাবলে বোঝা যায় যে কত কম সময়ের জন্য আমরা এসেছি। অতএব উই আর নট ফর এভার অন দিস আর্থ। হ্যাঁ, সো ঠিক আছে, আমরা উই ক্যান গো থ্রু দ্য নেক্সট প্যারাফ্রাইজ অফ দ্য নেক্সট স্টেঞ্জা। একটু পড়ে ফেলো দেখি তোমাদের বই থেকে বা এখান থেকে, একটু পড়ো। স্যার পড়ছি। পড়ছো? কারো কোনো সমস্যা? নিপাদেব, নিপা হাত তুলেছো, কোনো সমস্যা? স্যার ডুইন্ডিল মানে কি? উইন্ডিং? না স্যার, ডুইন আওয়ার্স যে লাইনটা আর কি। কমে যাওয়া। ডুইন্ডল। ডুইন্ডল মানে হচ্ছে মানে দোলা, মানে আছি নেই এরকম একটা, দোদুল্যমান বলি না আমরা, ডুইন্ডলিং। হ্যাঁ, এই স্যার আছে। কমে যাওয়া লেখা আছে। হ্যাঁ, সেটা কমে যাওয়া হতে পারে। হ্যাঁ, মেবি এখানে স্বল্প সময় বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে স্বল্প সময়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি শিটটা শেয়ার করে দিব, তোমরা দয়া করে এই যে কনটেক্সট বিহাইন্ড হেরিক্স টু ড্যাফোডিল এগুলো পড়লে কোশ্চেন আনসারটা সুবিধা হবে। এইখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে কিছু, এটা একটু পড়ে নেবা। আর এখানে পয়েটস লাইফ সহ একটু বিষয় আছে, একটু পড়বা, কাজে দিবে আর কি। আর তোমাদের বইয়ে যেগুলো আছে পড়বা। আর শেষে আছে হচ্ছে এই যে সামারি, আর এটা হচ্ছে অ্যানালাইসিসগুলো গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে থিমেটিক আইডিয়াটা, হ্যাঁ, থিম মানে এই কবিতাটা কেন, কি কারণে, কি নির্দেশ করতে চাচ্ছে, আমি এটা একটু পড়ি। হ্যাঁ, বাকিটা তোমরা একটু পড়ে নেবা বাসাতে। থিম বলতে আমরা কিছু, থিম আর সামারি কি এক জিনিস?
বলো তো? না হ্যাঁ, স্যার ভিন্ন। এটা আমরা নিশ্চয়ই অলরেডি আলোচনা করেছি, তাই না? সামারি মানে হচ্ছে স্টোরিটাকে আমরা সংক্ষেপে দিব, আর থিম মানে হচ্ছে মূল কোন জিনিসটা বোঝাতে কবি এই কাহিনীটা বললেন, তাই তো? মূল ভাব। মূল, তাই তো? হ্যাঁ, যেটাকে আমরা মূল, হ্যাঁ, সারাংশ বা সারমর্ম আমরা যেগুলো বলি, অনেক সময় বাংলা বললে এগুলো বোঝা যায় না। হ্যাঁ, সারাংশ সারমর্ম আমরা একই রকম দেখছি, যে আমরা মনে করছি যেটা কি, যেটা পয়েম সেটা হচ্ছে কি সারমর্ম নাকি, আর যেটা হচ্ছে গদ্য টাইপের সেটা সারাংশ, এরকম আর কি বিষয়। সারাংশ। হ্যাঁ, আমরা বলে থাকি, কিন্তু এখানে আসলে বিষয়টা এরকম না। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু পড়ে দেখি কি বলছে। দ্য মেইন মেসেজ অফ হেরিক স্পিকার ইন টু ড্যাফোডিলস ইজ দ্যাট থিংস চেঞ্জেস। তাহলে এখানে থিমটাই হচ্ছে কি, যে সময়ের সাথে সাথে কি হয়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। পরিবর্তনশীল। টাইম মুভস ফরওয়ার্ড, ওয়েটিং ফর নাথিং অ্যান্ড নো ওয়ান। ইফ দেয়ার ইজ এ কনস্ট্যান্ট অন হুইচ ওয়ান ক্যান ডিপেন্ড, ইট ইজ দ্যাট টাইম অলওয়েজ মার্সেস অনওয়ার্ড। কেউ যদি স্থির হয়ে থাকে, তারপরও আমরা টাইমকে থামিয়ে রাখতে পারবো না। টাইমের সাথে সাথে আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাব। এইজিং অবজেক্টস, অবজেক্টগুলোর বয়স বেড়ে যাবে। অল্টারিং দ্য ল্যান্ডস্কেপ অ্যাজ ইট গোজ। ল্যান্ডস্কেপ মানে কি, দিনের যেমন বেলা চেঞ্জ হয়ে যায় না, কখনো খুবই অন্ধকার হয়ে যায় মেঘে ঢেকে গেলে, আবার কখনো আলোকিত হয়ে ওঠে। ভোরে একরকম আলো, সন্ধ্যায় একরকম, দিনে একরকম। অতএব কি হচ্ছে, দ্য ল্যান্ডস্কেপ ইজ অলসো চেঞ্জিং উইথ দ্য পাসেজ অফ টাইম। তাহলে কোনো কিছুই স্থির না। অল থিংস ইভেনচুয়ালি ডাই অ্যান্ড কাম টু অ্যান এন্ড। দেখো এখানে কি কবিতাতে যা বলা হচ্ছে তা কি আছে এই জায়গায়, নাকি কবি কি বলতে চেয়েছেন সেটা আছে এখানে? বলো। কবি যেটা বলতে বলতে চেয়েছেন। চেয়েছেন সেখানে আছে, তাই না? সামারিতে গেলে আবার আমরা কবি যেভাবে কবিতাটা বর্ণনা করেছেন সেগুলো আমরা পাবো। দেখো, হেরিক্স বিগিনস দ্য পোয়েম স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসিং দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার হু আর অনলি পার্টলি দ্য অবজেক্ট অফ হিজ ভার্স, ইত্যাদি, তাই তো? দ্য স্পিকার কনভেজ দ্য স্যাডনেস হোয়েন ফ্লাওয়ার্স ফেড অ্যাওয়ে। এটা হচ্ছে কবিতার রিলেটেড। আর এইখানে হচ্ছে কবিতাটা দিয়ে কবি কি বলতে চেয়েছেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাঁ, যে অল থিংস ইভেনচুয়ালি ডাই অ্যান্ড কাম টু অ্যান এন্ড, দাস ইফ টাইম ইজ আ কনস্ট্যান্ট সো ইজ ডেথ। তো ডেথ যেমন, সময়ও তেমন। সময়ও যেমন ধীরে ধীরে কি হচ্ছে, চলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, মৃত্যু আমাদের কাছে চলে আসছে। আর এটাই মনে হয় আমাদের সর্বোচ্চ সত্যি। হেরিক্স পোয়েম ইজ আ ডেসক্রিপশন অফ মর্টালিটি। এখানে কি সম্পর্কে বলা হয়েছে? মর্টালিটি মানে মৃত্যু। ইন অর্ডার টু রিলে দিস মেসেজ অফ এফিমেরালিটি, এফিমেরালিটি মানে হচ্ছে এই যে সংক্ষিপ্ত সময়, ট্রানজিটরিনেস, হি ইউজ এ সিম্বলিজম টু হাইলাইট দ্য ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং অফ লাইফ। ওয়েক্স অ্যান্ড ওয়েনিং মানে হচ্ছে কি, ওয়েক্স মানে হচ্ছে কোনো কিছু যুক্ত হওয়া, ওয়েনিং মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া। তাহলে আমাদের জীবনের সাথে আমরা ছোট থেকে বড় হই, বড় হওয়ার পর আবার আমরা শেষ হয়ে যাই। দ্য আর্লি রাইজিং সান গিভস ওয়ে টু নুন, মানে কি আর্লি রাইজিং সান, খুব তাড়াতাড়ি দুপুর হয়ে যায়। তো একইভাবে অ্যাজ ডে গিভস ওয়ে টু ইভিনিং সাং, হ্যাঁ, ইভেন সং, দিনও তেমনি সন্ধ্যার দিকে চলে। তাহলে কি হচ্ছে, সকাল থেকে দুপুর আসলো, এটা হচ্ছে আমাদের উন্নতির ধাপ। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা কি আমাদের উন্নতির ধাপ নাকি পতনের ধাপ? কোনটা? অবনতি, তাই না? ঠিক পতনের ধাপ। তাহলে ছোট থেকে জন্মগ্রহণ করার পর আমরা অ্যাডাল্টহুডে এসে মনে করি আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু অ্যাডাল্টহুডের পর আমরা যখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমরা আসলে আর উন্নতির দিকে যাচ্ছি না, বরং আমরা আমাদের পতনের দিকে যাচ্ছি। একইভাবে স্প্রিং ইভেনচুয়ালি মুভস ফ্রম গ্রোথ টু ডিকে। বসন্ত, শীতের পর বসন্ত আসে, চারিদিকে ফুলে ফলে ভরে যায়, কিন্তু সেটাও সময়ের সাথে সাথে এমন চৈত্র আসে যে তার তাপদাহে সব কিছু আবার পুড়িয়ে ছাই করে দেয়। দ্য সামার্স রেইন অ্যান্ড মর্নিংস ডিউ বোথ ইভেনচুয়ালি ড্রাই আপ অ্যান্ড ইভাপোরেট। ইভাপোরেট মানে কি, বাষ্পান্বিত হয়ে উড়ে চলে যায়। হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা, যে এই শব্দগুলো ইউজ করে কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে উই হ্যাভ আ গ্রোথ অ্যাকচুয়ালি টু মিট ডিকে। আমরা আসলে গ্রোথ করি কিসের জন্য, বেড়ে উঠি কিসের জন্য? মৃত্যুর জন্য। দ্য ইফ বলছে কি, এপোফিনামস ড্যাফোডিলস উইল ইভেনচুয়ালি ডাই। তাহলে যে ফুলটাকে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করলাম সেও তো মারা যায়। বিকজ এভরিথিং ইন লাইফ চেঞ্জেস অ্যান্ড ভ্যানিশেস, দেয়ার ডাজন্ট সিম টু বি এনিথিং পারমানেন্ট ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড আপন হুইচ দ্য রিডিং অডিয়েন্স ক্যান রিলাই। হ্যাঁ, এই যে আমরা যারা পড়তেছি, আমরা রিলাই করার মতো কিছুই নাই পৃথিবীতে। হেরিক এন্ডস হিজ পোয়েম উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মর্নিং ডিউ রাদার দ্যান উইথ দ্য হোপফুল মেসেজ টু হিজ রিডার্স অ্যাবাউট দ্য পাসেজ অফ টাইম। তাহলে লাস্টে যে কথাগুলো, এটা কি কোনো মানে অপটিমিস্টিক, আমরা কি আশাবাদী যে আমরা অনেকদিন বাঁচবো এরকম, নাকি আমরা আসলে আমাদের জীবন নিয়ে হতাশ বা দুঃখিত?
যে আমরা বেশি দিন বাঁচবো না। এবং আজকে এই যে আমি 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 বলে যে বিষয়টা, এটা একসময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হ্যাঁ, ভ্যানিশ হয়ে যাবে, এবং আমি আমার এই বিষয়টা আর কখনোই থাকবে না পৃথিবীতে। অতএব এই কবিতা থেকে আমরা কি এক ধরনের দুঃখ বোধ পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে একটা ফিল করছি না, এইটাকে কি বলা হয় জানো কবিতার সেন্সে? এইটাকে বলা হয় হচ্ছে টোন। টোন বুঝো? আমরা একটু আজকে ওইটা একটু দেখে নিই আগে। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো তোমার ইয়াতে আছে, রিডিং স্কিলসে। এটা আমরা একটু পড়ি। তাহলে আমরা এ পর্যন্ত কয়টা কবিতা পড়েছি বলো তো? পড়লাম কয়টা? 4টা। তাহলে 4টা। সেই 4টা কবিতার সেন্সে আমরা আজকে একটা বিষয় বুঝবো। হ্যাঁ, সেটাকে আমরা একটু খেয়াল করে রাখি। দেখো, টোন। টোন বলতে আসলে আমরা কি বুঝি? দেখো তো, এইখানে আমি একটু ইয়া করি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এটা কালারটা কেমন জানি হয়ে আছে। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। স্যার আমি দেখতে আমিও পাচ্ছি না। পাচ্ছি না স্যার। আমারও স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। তোমরা, আমি টোনটা একটু পড়াই নি, হ্যাঁ, দিয়ে আজকে শেষ করব, কারণ এভাবে কষ্ট করে দরকার হলে পড়ানোর দরকার নেই। কথাটা শোনা যাচ্ছে নাকি? কেউ কি দেখতে পাচ্ছ না? কথা শোনা যাচ্ছে স্যার clear। দেখতে পাচ্ছি। কথাই স্পষ্ট স্যার আমি শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন কেন যে এরকম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যাটা। হ্যাঁ, একটু ওরা কিভাবে দেখতে পায়? ওরা কিভাবে দেখতে পায় না? ওদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। হ্যাঁ, নেটওয়ার্ক স্ট্রং। ওকে, তাহলে দেখো আমি একটু পড়ি টোনের ব্যাপারটা। এটা তোমার ইয়াতে লাগবে মেইনলি রিডিং স্কিলসে। হ্যাঁ, রিডিং স্কিলসের পার্ট সিএ এই কবিতাগুলো যেহেতু ক্ষেত্রে আসে, আমরা একটু টোনটা একটু পড়ে নিই, কারণ আমরা বাকি যে কবিতাগুলো পড়বো তার সাথে আমাদের বুঝতে হবে টোনটা আমরা আসলে বুঝেছি কিনা। হ্যাঁ, তাই কি বলা হচ্ছে, দ্য টোন অফ আ পোয়েম রেফার্স টু দ্য অ্যাটিটিউড অর ইমোশনাল এক্সপ্রেশন। অ্যাটিটিউড এখন দেখা যায়। ইমোশনাল এক্সপ্রেশন, হ্যাঁ, যেটা হচ্ছে কি কনভেইড বাই দ্য পয়েট ইন দেয়ার রাইটিং। তাহলে হচ্ছে ইমোশনাল এক্সপ্রেশন। হ্যাঁ, এই যে কবিতাটা যে আমরা পড়লাম, পড়ার পর আমাদের ফিলিংটা কেমন হলো? আমাদের ফিলিংটা কেমন হলো? আমরা খুব খুশি হলাম, আমরা খুব আশাবাদী হলাম, আমরা খুব আনন্দ পেলাম, এরকম কিছু? না না না, আমাদের ভিতরে এক ধরনের কি আছে, একটা আমরা ফিল করছি কিন্তু এই কবিতাটার মাধ্যমে দিয়ে হতাশ। হ্যাঁ, একটা স্যাডনেস, না দুঃখবোধ কিন্তু আমাদের ভিতরে আছে, কারণ এখানে শব্দ যেগুলো ইউজ করা হয়েছে সবগুলো নেগেটিভ, মানে কোনো কিছু দুঃখবোধের সাথে রিলেটেড। কান্না, মৃত্যু, তাই তো, তারপরে শর্ট এক্সিস্টেন্স, নেভার টু বি ফাউন্ড এগেইন। দিজ আর দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট দ্যাট দ্য পোয়েম ইজ রেফারিং সামথিং দ্যাট ইজ দ্য সোর্স অফ স্যাডনেস। হ্যাঁ, হচ্ছে ইট এনকম্পাসেস দ্য ফিলিংস অ্যান্ড ইমোশনস দ্যাট দ্য পোয়েম ইভোকস ইন দ্য রিডার। তাহলে এই যে আমাদের মধ্যে যে সেন্সটা তৈরি হয়েছে, যে পোয়েম আমাদের ভিতরে কি ধরনের ফিলিং তৈরি করছে, ইমোশন তৈরি করছে, সেটাই হচ্ছে টোন। তাহলে আমরা আমাদের ভিতরে একটা দুঃখবোধ তৈরি করছে, দুঃখবোধটাই হচ্ছে এখানে, স্যাডনেসটাই হচ্ছে টোন। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ স্যাডনেস, সরাসরি কথা। দ্য টোন ইজ অফেন কনভেড থ্রু দ্য চয়েস অফ ওয়ার্ডস, এই যে ওয়ার্ড চয়েসের মাধ্যমে, ইমেজারির মাধ্যমে, রিদমের মাধ্যমে, অথবা আদার পোয়েটিক ডিভাইস বা অন্যান্য যে সকল লিটারি টার্মস আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে এই ধরনের টোনটাকে কনভে করা হয়। এখানে যেমন কবি বেশ কিছু ওয়ার্ড ইউজ করেছেন, তাই না? এই যে ডাই, ক্রাই, উইভ, শর্ট এক্সিস্টেন্স, ফেড, হ্যাঁ, মিড ডিকে, এই শব্দগুলো দিয়েই বোঝা যাচ্ছে যে আমরা এক ধরনের মানে সেন্স পাচ্ছি, যেটা আসলে আমাদের ভিতরে একটা দুঃখবোধ তৈরি করছে। ওভারঅল দ্য টোন রেফার্স টু দ্য জেনারেল মুড। এটা এক ধরনের মুড দ্যাট আ পিস অফ লিটারি কনসিস্ট অর দ্য রিডার্স পার্সপেক্টিভ অফ কিউমুলেটিভ মুডস, অথবা রিডারের দিক থেকে সব কিছু মিলে যে একটা মুড তৈরি হয়, মেন্টাল আর ইমোশনাল স্টেট অফ ন্যারেটার, ক্যারেক্টার্স অর দ্য রাইটার, সকলের মিলে। রাইটারও কি, আমরা এদিকে দুঃখ পাচ্ছি, রাইটার কি খুশি হচ্ছে, নাকি রাইটারও দুঃখবোধ করছে? কোনটা?
কেউ রাইটার কবিতা টবিতা লিখছে। সেটা যদি ভিতরে কোনো ক্যারেক্টার থাকে তারাও একই বোধ করবে। অতএব সব কিছু মিলে আমাদের ভিতরে যেটা মুড তৈরি করছে, একটা মেন্টাল ফিলিং তৈরি করছে, সেটাকে বলছি আমরা টোন। হ্যাঁ, তারপর দেখো ইনফ্যাক্ট টোন ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ লিটারি পিস দ্যাট মেক্স দ্য রিডার ফিল আ সার্টেন ওয়ে, মানে এক ধরনের বোধ তৈরি করায়। অর অ্যান ইনগ্রিডিয়েন্ট দ্যাট দ্য রাইটার ইমপ্লিমেন্টস বাই ইউজিং হিজ স্পেশালিটি। আমরা এখানে কয়েকটা টোনের উদাহরণ, যেমন জয়ফুল অর হ্যাপি মুড, স্যাড অর মিলানকলিক, যেটা আমরা এই পোয়েমের ক্ষেত্রে পাচ্ছি। কি কবিতাটা ক্ষেত্রে কি স্যাড অর মিলানকলিক। স্যাড অর মেলানকলি। এখানে কি কবি রেগে গেছেন, অ্যাংরি অর ইন্ডিগনেন্ট? নো, না। না তারপর স্যার। হচ্ছে এখানে অনেকগুলো আছে, প্লেফুল অর হুইমজিক্যাল, রিফ্লেক্টিভ অ্যান্ড থটফুল আমরা পাবো, নস্টালজিক পাবো আমরা কয়েকটার ভিতর, স্যারকাস্টিক অ্যান্ড আইরনিক পাবো, তারপর হচ্ছে হোপফুল আর অপটিমিস্টিক পাবো, পেসিমিস্টিক মানে দুঃখ মানে নেগেটিভ, ডার্ক অ্যান্ড গ্লুমি পাবো, যেটা এলিজি পড়তে গেলে। এরকম অসংখ্য ধরনের আছে, ঠিক আছে। যেমন এই যে টু ড্যাফোডিল, এটা পাচ্ছি কি আমরা, দেখো স্যাড অ্যান্ড মিলানকলিক। অন ইজ ব্লাইন্ডনেস, আমরা যেটা পড়েছি কি এটা বলো তো, অন ইজ ব্লাইন্ডনেসে অপটিমিস্টিক। পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক। প্রথম দিকে তিনি পেসিমিস্টিক ছিলেন, একটু হতাশ ছিলেন, পরবর্তীতে কি তিনি আশাবাদ হয়েছেন, না যে গড আমাদেরকে আসলেই ভালোবাসেন। এর ছাড়া দেখো শ্যাল আই কম্পেয়ার দি, কি এখানে লাভ, অ্যাডমাইরেশন অ্যান্ড কনফিডেন্ট। এখানে আত্মবিশ্বাস আছে, শেষের দিকে না কনফিডেন্ট, মাঝখানের দিকে অ্যাডমাইরেশন অ্যান্ড বন্ধুর প্রতি ভালোবাসা। আর কি পড়েছি, হাউ ডু আই লাভ দি, পরে আর্নেস্ট অ্যান্ড ওরশিপফুল। হ্যাঁ, কবি কি মনে হচ্ছে না জানো, তার প্রেমী ইয়াকে হাজব্যান্ডকে ওরশিপ করছে, এরকম না ব্যাপারটা। তা আর্নেস্ট অ্যান্ড, তাহলে দেখ এখানেও কিন্তু আমরা যে চারটা কবিতা পেয়েছি সেই চারটা কবিতার টোন কিন্তু আমি এখানে বলে দিলাম। তাহলে হচ্ছে কি শ্যাল আই কম্পেয়ার দিতে কি জাতীয় টোন আছে, লাভ, অ্যাডমাইরেশন অ্যান্ড কনফিডেন্ট। টু ড্যাফোডিলে আছে কি স্যাড অ্যান্ড মিলানকলিক। অন ইজ ব্লাইন্ডনেসে কি আছে, পেসিমিস্টিক অ্যান্ড অপটিমিস্টিক। হাউ ডু আই লাভ দিয়ে আছে কি আর্নেস্ট অ্যান্ড ওরশিপফুলনেস। হ্যাঁ, এই তো দেখো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে পাবো হচ্ছে চিয়ারফুল, ইমোটিভ অর থটফুল। তাহলে কি কথাগুলো কি বোঝা গেছে যে টোনটা আসলে কি জিনিস? জি স্যার। টোনটা জি, হচ্ছে স্যার। কবিতাটা পড়ার পর আমাদের ভিতরে যে এক ধরনের ফিলিং তৈরি হয়, সেই ফিলিংটাই হচ্ছে টোন। যে আমরা দুঃখ পাচ্ছি না কষ্ট পাচ্ছি, নাকি আশাবাদ হচ্ছি, নাকি নিরাশা প্রকাশ করছি, তাই তো, নাকি আমরা হ্যাঁ, মূল ধ্বনি আর কি। সরি বলো। হ্যাঁ মূল জিনিসটা আর কি বুঝাইছে, হ্যাঁ যে টোন মানে মূল জিনিস। না টোন ওই কথা বলা যাবে না, মূল জিনিস বলতে আমরা বুঝবো থিম। হ্যাঁ, আর একটা টোনটা একটু আলাদা। হ্যাঁ, টোনটা হচ্ছে ফিলিং, যে হোয়াট কাইন্ড অফ ফিলিং উই আর গেটিং। হ্যাঁ, এই যে বলছে না যে রিডার এক ধরনের ফিল করে। হ্যাঁ, দ্য রিডার ফিল আ সার্টেন ওয়ে। কবিতাটা পড়ার পর এক ধরনের ফিলিং তৈরি হবে, এই ফিলিংটাকেই আমরা টোন বলছি, ঠিক আছে। এই শীটটাও দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা, লিটারি টার্মসের ভিতর দিয়ে দিব, একটু অবশ্যই পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে বাকি যেগুলো আছে পুরো ব্যাপারটা একটু পড়ে নিবা। তো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটা কি পড়াবো নাকি বলো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, ক্লিয়ারলি শোনা যায় কিন্তু স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে স্যার রাখছি। ভিপিএন ইউজ করে ক্লাস করলে স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, হতে পারে। ভিপিএন তো ইউজ করছি না, ভিপিএন ইউজ না করে দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখছি। যেহেতু সমস্যা ছিল হ্যাঁ বলো, কি সমস্যা? স্যার, আমি তৃতীয় মাসের বেতনটা দিতে পারি নাই। আগে তো আচ্ছা। মেসেঞ্জারে বলে দিতাম, এখন কিভাবে দিব? তোমরা কি সকলে ইয়াতে টেলিগ্রামে যুক্ত হয়েছো, টেলিগ্রাম গ্রুপে? জি স্যার, আমি যুক্ত হয়েছি। তাহলে জি, স্যার। এখন ওই মেসেঞ্জারের মতো করেই এখন টেলিগ্রামে সব কথাবার্তা তোমাদের সাথে হবে। তোমরা আলাদা করে টেলিগ্রামে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? জি স্যার স্যার, ঠিক আছে। শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেনগুলো কিভাবে লিখলে ভালো হয় এটা ওরা নিয়ে একটু দেখাবেন? আলোচনা করব ধীরে ধীরে। এখনো তো আমি নিজেই উত্তর লিখে দিব, সব আলোচনা করব। হ্যাঁ, প্রশ্ন নিয়ে প্রথমেই আলোচনা করতে গেলে হবে? তুমি তো এখনো বোঝোইনি যে কিভাবে কি করতে হয়। আগে বোঝো টপিকগুলো, হ্যাঁ, তারপরে কোশ্চেন। স্যার, আমি তৃতীয় মাসের ফিটা দিতে পারি নাই, আমারও নেট প্রবলেম, এই জন্য আমার একটু লেট হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, বিকাশে দিয়ে দিবা এটা। তারপরে তোমাদের যেমন করে মেসেঞ্জারে জানিয়ে দাও, ওইরকম করে তোমরা এখন ইয়াতে টেলিগ্রামেও জানিয়ে দিবা, ঠিক আছে? আমি ওইভাবেই বাকিটা ডিল করবো, যেভাবে তোমাদেরকে কনফার্ম করি। হ্যাঁ স্যার, টেলিগ্রামের লিংকটা আরেকবার দিন। গুগল ক্লাসরুমে তো সুন্দর করে দেওয়া আছে না? এই যেখানে সুন্দর করে দেওয়া আছে,
এই যে গুগল ক্লাসরুমেই তো আমি মেসেজটা দিয়ে দিয়েছি। স্যার ও আপনার আচ্ছা আচ্ছা, আমি অনলাইন ব্যাচ নেটওয়ার্কের কয়টা? কারণ থেকে দেখতে পারিনি। হ্যাঁ, একটু গুগল ক্লাসরুমে সবাই ঢোকো। গুগল ক্লাসরুমে আমি সব মেসেজ গুগল ক্লাসরুমেই দিয়েছি, কিন্তু তোমরা মেসেজগুলো ঠিকমতো পড়ো না, ঠিকমতো দেখো না, একই কথা আমাকে না, বারবার নেটের বলতে হয়। সমস্যা। কিন্তু মেসেজ ঠিকই করে। হ্যাঁ, একই জিনিস বারবার বলতে হয় আমাকে। হ্যাঁ, দেখো এখানে স্যার গেলে পরে বলতেছি আপনার, হ্যাঁ আপনি শেষ করেন আমি বলতেছি হ্যাঁ আপনার। তুমি বলো, সমস্যা নেই। আপনার অনলাইনে হচ্ছে ব্যাচ কয়টা? মানে ব্যাস তোমার ইয়ার ভিত্তিক নাকি এক ইয়ারেরই কয়টা এরকম বলতে চাচ্ছো? আমাদের ইয়ারের কয়টা? একটাই, প্রত্যেকটা ইয়ারে একটা করে থাকে, বেশি না। ও তাহলে আমরা তো ওই যে রেফারের টাইমে, রেফারের যেখানে লেখা থাকে ওইখানে আমরা আমাদের ব্যাচ নাম্বার একটা যদি আপনি দিয়ে দেন তাহলে আমরা ওইখানে দিয়ে দিলাম যে এই ব্যাচে এরকম, তাহলে আপনাকে আলাদা করে জানানো লাগলো না। বিষয়টা হ্যাঁ, ওটা তো আমি বলেছি, আমি তো ব্যাচ নাম্বার এবং আইডি নাম্বার দিয়েই দিই তোমাদের, তাই না? হ্যাঁ ওটা তো ওইটাই বলতেছি, ওটা ওইটা আমি যদি দিয়ে দিয়ে দেয় রেফারের তাহলে হয়ে গেল। না, সেটা তো আমি এখানে লিখেও দিয়েছি যে তোমরা কিভাবে দেখো। আমি সবই লিখে দিই, কারণ মূল কথা হলো কি, তোমরা মেসেজগুলো পড়ো না। আমি মানে আমার নির্দেশনাগুলো পড়লে পারে কেউ যে বুঝবে না, এটা আমি মানে তখন মাথা খারাপ হয়ে যায় আমার, যে আমি তথ্যগুলো দেখো। এই জায়গায় আমি এটা কি দেখা যাচ্ছে কিছু? দেখো এখানে আমি সুন্দর করে সম্পূর্ণ লিখে দেখা দিয়েছি যায়। যে সেকেন্ড মাসের 10টা ক্লাস হয়েছে। দেখো আজ 11ই জুলাই 2024 তোমাদের দ্বিতীয় মাসের 10টি ক্লাস শেষ হয়েছে। আগামী 18ই জুলাই 2024-এর মধ্যে তৃতীয় মাসের ফি বকেয়া সহ প্রদান করবে, করে কি তৃতীয় মাসের পড়াটা নিশ্চিত করবে। এছাড়াও কারণে বা অকারণে অনেকেই ক্লাসে নিয়মিত যোগ দিচ্ছ না, তাদের নিয়মিত ক্লাসে যোগ দেওয়ার জন্য বলা হলো। যারা দ্বিতীয় মাসের কমপক্ষে 6টি ক্লাসে যুক্ত হওনি তাদের গ্রুপ থেকে রিমুভ দেওয়া হবে। এরপর ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার, রকেট নগদ নাম্বার, ফি প্রদানের সময় অবশ্যই রেফারেন্সে ব্যাচের নাম এবং সাথে নিজ নিজ আইডি নাম্বার লিখে দিবে। এবং কিভাবে লিখে দিবে সেটাও আমি এখানে বলে দিয়েছি। কিভাবে লিখবা, ব্যাচ এবং আইডি নাম্বার এভাবে, ব্যাচ নাম্বার হচ্ছে কি এত দিয়ে 2024, যেহেতু তোমাদের 2024 লিখবা, তাই না? তারপর হচ্ছে পে ফর কোন মান্থ, যেমন 8 মান্থ বলা হয়েছে, তাহলে 8 মাসের জন্য তোমরা দিবা। এটা যেহেতু অন্য একটা ব্যাচের, জাস্ট আমি উদাহরণস্বরূপ ইউজ করেছি। এরপর পেমেন্ট ফ্রম কোন নাম্বার, সে নাম্বারটা লিখে দিবা, তাহলে আমি বুঝলাম কোন নাম্বার থেকে দিয়েছো, কোন মাসের জন্য দিয়েছো এবং তুমি কোন ব্যাচের, তোমার আইডি নাম্বার কত। বলো, এছাড়া ক্লিয়ার আর কথা কি থাকতে পারে বলো? তারপরও তোমরা আমাকে বলো, স্যার নগদ নাম্বার আছে আপনার, রকেট নাম্বার আছে আপনার, কোন বিকাশ নাম্বারে পাঠাবো? ঠিক আছে, তো পাঠিয়ে কি বলবো? পাঠিয়ে বলো স্যার শুধু পাঠানো হয়েছে, স্যার আমি ফি পাঠিয়েছি। এখন এই কথা বললে কি আমি জানবো যে তুমি কোন নাম্বার থেকে কোন ইয়ারের জন্য পাঠিয়েছো? বলো, আমি তো জানবো না। অতএব তুমি তোমার নাম্বারটাও জানিয়ে দিবা। একই জিনিস আমাকে কতবার বলা লাগে, তারপরও দুঃখের বিষয় যে তোমরা বিষয়গুলো জানোই না। কারণটা কি? কারণ বাঙালিদের একটা বড় স্বভাব হলো যে আমরা প্রধানত ইনস্ট্রাকশন পড়ি না। আমরা শিক্ষিত হই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা ইনস্ট্রাকশন পড়ি না, দিয়ে হাজারো ভুল করে বসি। কারণ ইনস্ট্রাকশনে অনেক কিছুই বলা থাকে যেটা পড়লে পারে অন্তত 80% আমরা বুঝে যাই, তারপরও আমরা কিছুই বুঝি না। কারণ কি? কারণ আমরা ইনস্ট্রাকশন পড়ি না। বিশেষ করে সেটা পড়ি না যেটা বিশেষ মনোযোগের জন্য বলা হয়, বিশেষ দ্রষ্টব্য, সেটাই আমরা আগে এড়িয়ে যাই, যে বিশেষ দ্রষ্টব্য আসা বাদ থাক। হ্যাঁ, মানে ইনস্ট্রাকশন পড়তে হবে, তো তাহলে তুমি সব কিছু অটোমেটিক বুঝে যাবা। তো যাই হোক, বাকিটা এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিছুই আমার বলার নেই। আমি একই তথ্য বারবার দিচ্ছি। গুগল ক্লাসরুম থেকে আমি বারবার মেসেজ দিচ্ছি তোমরা কিভাবে যুক্ত হবা, তাই না? কিভাবে তোমরা টেলিগ্রামে যুক্ত হবা, টেলিগ্রামে যুক্ত হওয়ার পর তোমরা কিভাবে তোমাদের নামের ইয়াটা চেঞ্জ করবা, আইডি নাম্বারটা দিবা, এবং যারা আইডি নাম্বার পাওনি তারা আমাকে ওখানে আলাদা করে মেসেজ দিবে। এটা বলছি কি না? বলছি? বলো তো। জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু ওটা বলেও দিয়েছি তোমাদের, যে যদি আমরা গ্রুপে যাই, এই যে দেখো এখানে আমি মেসেজ দিয়েছি এই জায়গায়, যে ডিয়ার অল, এখন থেকে আমি সকল তথ্য এই গ্রুপে দিব, তাই তোমরা এখানে কোনো কমেন্ট করবে না বা লাইক দিবে না, প্রয়োজন হলে আলাদা করে মেসেজ দিবে বা কল করবে। আর তোমাদের নাম এডিট করে প্রথমে তোমাদের আইডি নাম্বার লিখে তারপর গুগল ক্লাসরুমে তোমাদের কি নাম দেওয়া আছে সেটা লিখে দিবে। এটা আমি বলেছি, কিন্তু অনেকে তোমরা করো। এবং উদাহরণস্বরূপ একজনের নাম দেখিয়েছি, যে যেমন এর আইডি নাম্বার হচ্ছে মনে করো 043, নাম হচ্ছে বিনতে কবির, এরকম করে তোমাদের নামটা এই জায়গায় দিবে। তাহলে দেখো অনেকে করেছো, অনেকে এই কাজটা করোনি।
যেমন এই যে মুবাসির, হ্যাঁ আমি করে দিয়েছি অনেকটা 04040 তারপর নাম, এবং এই নামটা কোন নাম হবে, তোমার মেসেঞ্জারের নাম না গুগল ক্লাসরুমের নাম, কোনটা বলো তো? গুগল ক্লাসরুমে। হ্যাঁ, যাতে দুই জায়গার নাম একই রকম হয়, আমার যেন খুঁজতে না হয় এক একজন এক এক রকম করো, এতে দেখা যাচ্ছে এখানে একরকম নাম ওখানে একরকম নাম, এটা যেন না হয়। হ্যাঁ, এই জন্য আমি দিয়েছি, একটু দয়া করে তোমরা বিষয়গুলো যদি আন্তরিক হও বা মনে হয় যে করা দরকার তোমরা একটু করো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার তো গুগল ক্লাসরুমে আমার বাবার ইমেইল ইউজ করতাম, আর মেসেঞ্জারটা ছিল ভাইয়ার, হ্যাঁ, তাহলে আমি কোন নামটা দিব? তাহলে তুমি তোমার গুগল ক্লাসরুমে যে নাম আছে সেই নামটাই দিবা, তুমি যেই হও। আমি তোমাকে গুগল ক্লাসরুম এবং এখানকার নামটা একই রকম দেখতে চাই, এবং পাশে আইডি নাম্বারটা। তুমি ছেলে না মেয়ে সেটা নিয়েও আমার জানার বিষয় না, তুমি কোন কলেজের কোন জেলার সেটাও আমার জানার বিষয় না। জানার বিষয় হচ্ছে তুমি এখানে পড়তেছো এবং আমি তোমাকে যেন ট্র্যাক করতে পারি তুমি কে, ঠিক আছে? তুমি যাতে ফিটি দিলে পারে আমি যেন ওটাকে বোঝাতে পারি যে এটা তোমার ফি, বুঝতে পারছো? মানে যাতে কোনো রকম কনফিউশন না হয়, যেন ভুল বোঝাবুঝি না হয় যে স্যারকে আমি ফি দিলাম, স্যার ইয়া করলো ও করলো, মানে যাতে একটা, কারণ তুমি কে, তোমার চেহারা কেমন, তোমার হাইট কত, ওয়েট কত, এসব জানার তো এখানে কোনো দরকার নেই। তুমি কোন জেলার কোন কলেজের তাও আমার জানার দরকার নেই। জানার একটাই দরকার হলো যে তুমি পড়াশোনা করবা, তুমি কোন আইডির মাধ্যমে পড়াশোনা করছো, তোমার অ্যাক্টিভিটি তুমি ঠিকমতো করতে পারছো কিনা, তুমি কোনো মেসেজ দিলে পরে আমি পাচ্ছি কিনা, এবং তোমাকে আমি ট্র্যাক করতে পারছি কিনা যে তুমি এই গুগল ক্লাসরুমের এই ব্যক্তি হচ্ছে তুমি। হ্যাঁ, এই কারণ অনেকে কি হয় কি, গুগল ক্লাসরুমে অনেকেই যুক্ত হয় যারা আমার সাথে কথাই বলেনি। বললামই তো যে আমরা বাঙালিরা খুবই, মানে কি বলবো, চালাক বলবো না, এটাকে বলবো হচ্ছে কানিং টাইপের মানুষ আমরা। হ্যাঁ, আমরা চালাকিটা একটু বেশি পছন্দ করি, যে চালাকিটা হচ্ছে মানে চোট্টামি চালাকি, যেটা বাংলা কথা বলা হয়। হ্যাঁ, আমরা মানে শিক্ষিত হয়েও আমাদের মগজটা পরিবর্তন হয় না, এই জন্য আমরা রাজনৈতিক দিক থেকেও দেখি, ওই শিক্ষিত সমাজ থেকেও দেখি যে আমাদের মাথা পচা, বুঝতে পারছো, আমাদের মাথা পচা আর কি। আমরা যা আমরা যা কথাবার্তা বলি সেগুলো হচ্ছে গ্রামের ঝগড়া করা মেয়েরা থাকে না, অশিক্ষিত মেয়েরা ঝগড়া করে না অনেক সময়, আমাদের ওই রাজনৈতিক কথাবার্তা ওই ঝগড়ার মতোই, মানে ঠিক অনেকটা শিক্ষিত মানুষের মতো মনে হয় না, যে কথাগুলো শিক্ষিত মানুষ একটা মানবিকতা, একটা হিউম্যানিটি বোধ এরকমটা থাকে না, কেমন জানি একটা ওই মানে ঝগড়া করার মতো কথাবার্তা, তুই আমাকে এই করছিস আমি তোর এই করবো, ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে কোনো রকম কথার যে একটা ভারী কি বোধ এরকমটা থাকে না। হ্যাঁ বলো। স্যার আমি তো আইডি নাম্বার পাই নাই। আচ্ছা, তাহলে তুমি আমাকে মেসেজ দিবা, টেলিগ্রাম, হ্যাঁ তোমাকে আইডি নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ বলো, আর কিছু? না স্যার। আচ্ছা, তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ দিবা, আমি তোমার আইডি নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? তবে অবশ্যই গ্রুপের নাম লিখবা, যে তুমি কোন গ্রুপের, তা না হলে দেখা যাচ্ছে এখানে 4টা গ্রুপ আছে, নতুন ফার্স্ট ইয়ার, পুরনো ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, এই জন্য তোমার গ্রুপের নাম না দিলে আমি তো বুঝবো না আসলে তুমি কোন গ্রুপের, ঠিক আছে? স্যার আচ্ছা বলো। আপনাদের এখান থেকে টেলিগ্রামে ঢোকা যাচ্ছে না স্যার, আর 2 মিনিট মতো সময় বাকি আছে। আচ্ছা, হ্যাঁ কেটে গেলে আজকের মতো শেষ হবে। এখন ঢোকা যাচ্ছে না কেন, কি সমস্যা? এখানে নেট কানেক্ট। আচ্ছা, তাহলে নেটের সমস্যা হলে তার কিছু করার নাই, তুমি অবশ্যই ওটা একটু চেষ্টা করবা। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে, ততদিন আশা করি নেটটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বাই।